আর এবার নজর রাখবো অ্যাসিড হামলায় 13 মাসের সাজা, স্ত্রীর উপর অ্যাসিড হামলা, স্বামীর 14 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। অ্যাসিড হামলায় এত দ্রুত সাজা ঘোষণা এ রাজ্যে নজিরবিহীন। স্ত্রীর উপর অ্যাসিড হামলা, দোষী সাব্যস্ত স্বামী, 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। রাজ্যে অ্যাসিড হামলার মামলায় এত দ্রুত সাজা ঘোষণা নজিরবিহীন। আমরা পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে উইদিন 2 মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে ডিএলএসএ কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা শেখ আব্বাস অনেকদিন ধরেই তার স্ত্রীর সঙ্গে অশান্তি। 2024 সালে সেটা চরমে পৌঁছয়। 24শে জুন অ্যাসিড অ্যাটাক। বাড়ির দরজায় টোকা দেয় আব্বাস। স্ত্রী দরজা না খুলে জানলা থেকে উকি দেন, তখনই জানলার বাইরে থেকে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ে আব্বাস। জুন মাসের 24 তারিখে আমাকে অ্যাসিড মারে, ডেকেছিল আব্বাস যে দরজা খোল। তার আগে মারধর দিত বলে সেই ভয়তে আমি দরজা খুলে না, বলছি টাকা দেবো। পরে আমি জানলা খুলেছি, আমাকে অ্যাসিড মেরে পাইলে যায়। সাজা ঘোষণা হয়েছে 14 বছরের। এইটা আমি শুনে খুব খুশি। অ্যাসিড হামলার কয়েকদিন পরেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পূজালী থানার পুলিশ। 13 মাসের মাথায় সাজা ঘোষণা। মঙ্গলবার সাজা ঘোষণা করেন আলিপুর আদালতের বিচারক মণিকুন্তলা রায়। গোবর হালদার, আসগার, মেরালি এরা ফাঁসিয়েছে আমাকে। আমি তো নির্দোষ, বলতে পারবে না আপনি নির্দোষ? হ্যাঁ, বিচার হয়েছে এটা। সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে ডিএলএসএ কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। এই যাবৎকালে পশ্চিমবঙ্গে সব থেকে অ্যাসিড অ্যাটাকে এইটা হচ্ছে সব থেকে দ্রুততম রায়। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্য মৃত্যু। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের মৃত্যু। মৃত ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা। ওষুধ শ্বাসনালীতে আটকে মৃত্যু বলে অনুমান। पता नहीं, कल टैबलेट लिया था, मुझे ऐसा बात हुई थी मेरी, और 9 बजे के आसपास भी बात हुई थी उस समय। तब ठीक ठाक था, तो इशू नहीं था। कुछ प्रॉब्लम हुआ था उसका? तो खांसी नहीं, ऐसा बताया था। अच्छा, मतलब हल्की सी खांसी, और पहले ऐसा कोई प्रॉब्लम नहीं हुआ था, मेजर इशू नहीं था। तो ये ओषुध खाने के लिए दिक्कत हो गया? हाँ, वो रोटी खाने की। আর একের পর এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা আইআইটি খড়গপুরে। আইআইটি খড়গপুরকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের নোটিশ আইআইটিকে। 2022 থেকে 25 পর্যন্ত 8 পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। বিচারপতি পারদিওয়ালার বেঞ্চে শতপ্রণোদিত নোটিশ। পুলিশকে দ্রুত জানানো হয় কিনা জানতে চায় কোর্ট। একের পর এক ছাত্রের মৃত্যু। 2022 থেকে 25-এর মধ্যে 2023-এ ছাত্রের মৃত্যু, 2024-এ দীপিকা পিল্লাইয়ের মৃত্যু, 2022-এ ফাইজান আহমেদের মৃত্যু, 2025-এর 12ই জানুয়ারি শাওন মালিকের মৃত্যু হয়, 2023-এ কে কিরণ চন্দ্রার মৃত্যু হয়, 21শে এপ্রিল 2025-এ আরও এক ছাত্রের মৃত্যু হয়, 4 মে মৃত্যু হয় মোহাম্মদ আসিফ কামারের, আর 18 জুলাই রিতম মণ্ডলের প্রাণ চলে যায়। সুপ্রিম কোর্ট যেটা বলেছে এবং সেইটারই অনুরণন হয়েছে যে আমাদের যে বিশেষজ্ঞ কমিটি গতকাল এসেছিলেন তারা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছে। একটি ছেলে বা মেয়ে কি করে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছে এবং তার মধ্যে একটা যে চাকরির বিষয়ে একটা আকাঙ্ক্ষা এবং চাহিদা তৈরি হচ্ছে, তার ইন্টার্নশিপ কিরকম পাবে, এবং বাড়িতেও বিভিন্ন ধরনের তার উপরে আমি চাপ যদি বা নাও বলি যে প্রত্যাশার একটা চরম একটা জায়গা আছে। তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেদেরকে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে অনেকে, যেটা আজকের দিনে সবারই সমস্যা, তাদের মধ্যে একটা স্বাভাবিক যে জীবনচর্যা তার মধ্যে একাকিত্বর একটা জায়গা আছে। প্যারেন্টসের ভূমিকাটাকে ভীষণভাবে এনারা জোর দিয়েছে এবং যার জন্য আমরা
একটা প্যারেন্টস কানেক্ট, একটা ইনিশিয়েটিভ, এবং এইগুলো সব কিন্তু আমরা এনাদের পরামর্শ মেনেই আমরা করছি। আর সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত মনোজিতের নাম সামনে আসে। এবার আরো 2টি মামলায় গ্রেপ্তার মনোজিৎ। পুরনো 2টি মামলায় শোন অ্যারেস্ট মনোজিৎকে। আরো ডিটেইল জানতে চাইবো, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এবার পুরনো কোন 2টি মামলায় শোন অ্যারেস্ট মনোজিৎকে? কসবা থানায় 2023 সালের একটি শ্লীলতাহানির ঘটনা, অন্যদিকে কসবা থানাতেই এই দক্ষিণ কলকাতা ল কলেজে ভাঙচুরের যে ঘটনা হয়েছিল 2024 সালে, এই দুটো মামলা দুটো ঘটনায় যেহেতু আগেই মামলা দায়ের হয়েছিল মনোজিতের বিরুদ্ধে, দুটো মামলাতে মনোজিৎকে শোন অ্যারেস্ট দেখানো হয় কলকাতা পুলিশের তরফে। প্রথমে জানিয়ে রাখবো, এই দুটো মামলাতে আজকে শুনানি ছিল এবং শুনানির এই দুটি মামলার ক্ষেত্রে জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। তবে অন্যদিকে কসবা গণধর্ষণের যে মামলা, সেই মামলাতে 5 অগস্ট পর্যন্ত মনোজিৎ সহ 4 অভিযুক্তকে জেল হেফাজতে পাঠালো আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত। কিছুক্ষণ আগেই এই কসবা গণধর্ষণ মামলার অর্ডার দিয়েছে আদালত, 5 অগস্ট পর্যন্ত জেল হেফাজতে নিয়েছে আদালত। বেশ, আমার বাংলায় এবার নজর রাখবো গ্রামের উন্নয়নে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর। একেবারে পাড়া ধরে ধরে রাস্তা, জল, আলোর কাজে আমাদের পাড়া আমাদের সমাধান। 8,000 কোটি অর্থ বরাদ্দ, দুয়ারে সরকারের পর আরও এক জনমুখী কর্মসূচি। দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম, দাবি মুখ্যমন্ত্রীর। গ্রামের উন্নয়নে নয়া কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি দুয়ারে সরকারে কত মানুষ উপকৃত হয়েছেন। আর এবার পাড়া ধরে ধরে একেবারে এই কর্মসূচি, রাস্তা, জল, আলোর কাজে আমাদের পাড়া আমাদের সমাধান। কোথায় সাধারণ মানুষের কি সমস্যা হচ্ছে সবটা খতিয়ে দেখবেন আধিকারিকরা, একেবারে পাড়ায় পৌঁছে যাবেন এবং এর জন্য বরাদ্দ হয়েছে 8,000 কোটি অর্থ। দুয়ারে সরকারের পর এবার আরও এক জনমুখী কর্মসূচি, কিন্তু দেশে এই ধরনের উদ্যোগ প্রথম, দাবি মুখ্যমন্ত্রীর। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এটা করতে 2 মাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। সমস্ত কাজই হবে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, যারা মনিটরিং করবে। এই কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আমাদের পাড়া আমাদের সমাধান। সব থেকে বেশি উপকৃত হবেন সাধারণ মানুষ, তাই তারা কি ভাবছেন দেখি। এই পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা যদি সদর্থকভাবে সেটা ইমপ্লিমেন্ট হয়, অবশ্যই সাধারণ মানুষ এখান থেকে যথেষ্ট উপকৃত হবে। দুয়ারে সরকার ছিল একটা ওয়ার্ড বেসিস বা অঞ্চল বেসিস, কিন্তু এবারে যেটা করছে সেটা হচ্ছে পাড়া, একবারে পাড়ার মধ্যে মানে আধিকারিকদেরকে নিয়ে চলে আসছেন। ওনারা এসে নিয়ে আপনার কাছে আপনার যে ছোটোখাটো সমস্যা, সেই সমস্যাগুলো শুনবেন, শুনে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি নাগরিক হিসাবে, কারণ দুয়ারে সরকারও মানুষ উপকৃত হয়েছে, এতে হয়তো মানুষ আরও ব্যাপকভাবে উপকৃত হবে। এই প্রকল্পটা যদি সাকসেস হয় বা সত্যি যদি আমাদের পাড়াতে এসে আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারে, তাহলে তো আমাদের অনেক মতো। যেমন ধরুন, আমি একটা ছোট্ট দোকান করি, সবসময় আমার কোনো অফিস বা কোনো পৌরসভা বা কোথাও যাওয়া হয় না। ওটাই যদি আমার বাড়িতে বসে সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমরা নিশ্চয়ই উপকৃত হব। যেরকম আমাদের রাস্তাঘাট বলেন, জল বলেন, তারপর পাড়ায় অনেক কিছু আছে, কালভার্ট আছে, অনেক কিছু, অনেক ব্যাপার আছে। এগুলোতে আমাদের খুব সুবিধা হবে। মানে সরাসরি বলতে পারবেন? হ্যাঁ, সরাসরি তাদের বলতে পারবো, যেটা কাউকে বলতে পারি না, হয় না কাজটা। সেটা যদি আমাদের এখন সরকার আমাদের সামনে যায়, সেটা আমাদের অনেক ভালো হবে। তাদের আমরা সামনাসামনি বলতে পারবো।